আজকে বুধবার 25 তারিখ। তো আমরা বুধবার এবং শনিবার এই দুদিন ক্লাস 9-এর জন্য এখন অঙ্কের ক্লাস করা হচ্ছে। দেখতে দেখতে আমরা এরপরে আর বাকি থাকবে আগামী শনিবার আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো, অর্থাৎ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে এরপরে বাকি থাকবে বৃত্তের ক্ষেত্রফল, স্থানাঙ্ক জ্যামিতির দুটো অধ্যায় আর লগারিদম। এই চারটে করলে তো আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব। প্রত্যেকে যদি এই গতিটা ধরে রেখে কাজগুলো করো, না অতিরিক্ত কিছু চাপিয়ে দিচ্ছি, শুধু তোমাকে কি করতে হবে, এই নিয়ম মাফিক কাজগুলো করতে হবে। যেমন আজকে 11টায় লিখতে দেওয়া হবে এর আগের দিন পর্যন্ত যা যা আমরা করেছি, যে উপপাদ্যগুলো করেছি তার থেকে সম্ভবত 3টে উপপাদ্য করানো হয়ে গেছে, যে কোনো দুটো আমি লিখতে দেবো। তো আজকে শুরু করছি সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, অধ্যায় 17 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো এখানে ছোট প্রশ্ন একটা দেখো, বইতে দিয়েছে, আমি বইয়ের ছবিটা এখানে তুলে রেখেছি। তো বলছে ওএ, ওবি আর ওসি তিনটে হচ্ছে অন্তঃকেন্দ্র। তো যদি এই অ্যাঙ্গেল যারা পরস্পরকে এরা সমবিন্দু হয়, অন্তঃকেন্দ্র ও বিন্দুটা হচ্ছে অন্তঃকেন্দ্র, আর ওএ, ওবি আর ওসি হচ্ছে কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয়, যারা পরস্পরকে অন্তঃকেন্দ্র বা ও বিন্দুতে ছেদ করেছে। তো এই যে ও বিন্দুটা হচ্ছে অন্তঃকেন্দ্র বলা হচ্ছে কারণ একে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলে বাহুগুলোর ওপর লম্বের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে সেটা ত্রিভুজের ভেতরে থাকবে। তো এখন আমার এখানে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল বিওসির মান কত, 110 ডিগ্রি। যদি হয় তাহলে এই কোণটার মান কত জানতে চেয়েছে। দেখো তো, বাকি সব কিছু ছেড়ে দাও, ওবি বলো, ওসি বলো বা ওএ, এরা সবাই হচ্ছে কোণ তিনটের সমদ্বিখণ্ডক ত্রয়, অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয়। তার মানে যদি এইটুকু কোণটার মান এক্স হয়, যদি ধরে নিজের মান এক্স, তাহলে ওপরের পার্টটার মানও এক্স, কারণ ওবি তো অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে ওপরের পার্টটাও ওয়াই হবে। ত্রিভুজের একটা কোণের মান, ওবিসি ত্রিভুজের একটা কোণের মান 110 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বাকি দুটো কোণের যোগফল, মানের যোগফল, অর্থাৎ এক্স আর ওয়াই এর যোগফল কত হবে, 180 থেকে 110কে বিয়োগ করে যেটা পাবো মানে 70 ডিগ্রি। যেভাবে ইচ্ছা দেখতে পারো, বইয়ের মতো করেও করতে পারো। তাহলে এবার যদি আমি সবটাকেই 2 দিয়ে গুণ করে দিই, 2x + 2y সমান হয়ে যাচ্ছে 140 ডিগ্রি। এর বাংলা মানে হলো 2x মানে কোনটা, বড় ত্রিভুজের বি কোণটা, বড় ত্রিভুজের সি কোণ হচ্ছে 2y, এদের দুজনের যোগফল হচ্ছে 140। তৃতীয় কোণ হচ্ছে এ বিন্দুতে উৎপন্ন কোণ বিএসি, তার মান কী করে হবে, ত্রিভুজের 3টে কোণের যোগফল তোমরা জানো 180 ডিগ্রি, তা থেকে 140 ডিগ্রি বিয়োগ করে দিলাম, বেরিয়ে চলে এলো 40 ডিগ্রি। এবার তুমি যেভাবে ইচ্ছে দেখাতে পারো, আমি এখানে শুধুমাত্র বোঝাবার জন্য বলেছি। এরপরে আমরা আসি আর একটা প্রয়োগ, বইতে করেই দেওয়া আছে, আমি বোঝাচ্ছি, দেখো। তো বলছে এখানে এর আগে পর্যন্ত আমরা কি দেখলাম, যে অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, তারপরে হচ্ছে তোমার বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বত্রয়ও সমবিন্দু হবে। এই 3টে উপপাদ্য আমরা আগের দিন করেছি। তারই একটা প্রয়োগ দেখো, এটা একটা ত্রিভুজ রয়েছে এ বি সি। এই ত্রিভুজের যে কোনো দুটো কোণের বহিঃকোণের বহিঃকোণের সমদ্বিখণ্ডক দ্বয়, যে কোনো দুটো কোণের, এখানে ছবিতে কি দেখানো হচ্ছে, এবি বাহুটাকে বাড়িয়ে দিয়েছি, তার মানে এই বি বিন্দুতে উৎপন্ন বহিঃকোণ কোনটা হচ্ছে, বি বিন্দুতে উৎপন্ন বহিঃকোণ হচ্ছে এইটা, সি বিন্দুতে উৎপন্ন বহিঃকোণ এটা। তো এই দুটো কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয় কী কী, একটা হচ্ছে বি বিন্দুগামী রেখাটা, আর একটা হচ্ছে সি বিন্দুগামী এই রেখাটা। তো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবিসি ত্রিভুজের বি কোণ এবং সি এই দুটো কোণের বহিঃকোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এও, সেও দেখা যাবে কোথা দিয়ে যাবে, ওই ও বিন্দু দিয়েই যাবে। তার মানে এখানে প্রামাণ্য বিষয় কি,
ত্রিভুজের যে কোনো দুটো বহিঃ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় এবং তৃতীয় কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দুগামী হবে। মানে এরা সমবিন্দু হবে, একই বিন্দু দিয়ে এরা তিনজনে যাবে। তিনজনে কে কে? ত্রিভুজের যে কোনো দুটো বহিঃ কোণের সমদ্বিখণ্ডক এবং একটা কোণের অপর কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক, এরা পরস্পর সমবিন্দু হবে। তার মানে আমরা এখানে কি করে প্রমাণ করব? যেমন আগে করেছিলাম, ধরে নিয়েছি এই বহিঃ কোণ বি এর বহিঃ সমদ্বিখণ্ডক হচ্ছে কি বিও, অন্যদিকে এই বহিঃ কোণ সি এর বহিঃ সমদ্বিখণ্ডক কি হচ্ছে সিও, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং ওরা যে সমদ্বিখণ্ডক সেটা ধরেই নিয়েছি। এবার এ সঙ্গে ও বিন্দুটা যোগ করে দেবো। যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি জ্যামিতিক যুক্তি দিয়ে, যদি আগের উপপাদ্য যা শিখেছি তার মাধ্যমে, যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলেই তো আমার প্রমাণ হয়ে গেল। ওটা শুধু রেখা নয়, ওটা হচ্ছে এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই কাজটাই আমায় করতে হবে। তাহলে আমি ধরেই নিচ্ছি বিও, সিও আর এও এরা একই বিন্দু, ওতে মিলিত হয়েছে। শুধু আমি প্রমাণ করব কি এওটা হলো এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এই কাজ মিটে গেল। তো এর জন্য আমাদের একটা ছোট অঙ্কন করতে হবে। বর্ধিত এবির ওপরে, বর্ধিত এসির ওপরে এবং শুধু বিসির ওপরে আমরা ও বিন্দু থেকে তিনটে লম্ব অঙ্কন করেছি। যথাক্রমে কি কি? বর্ধিত এবির ওপরে সেটা হচ্ছে ওএফ, বর্ধিত এসির ওপরে ওই এবং শুধু বিসির ওপরে ওডি। তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে। খেয়াল করে দেখো, তাহলে আস্তে আস্তে বোঝো। তাহলে এই দুটো ত্রিভুজ যদি বলি, 1 নাম্বার ত্রিভুজ আর এই 1 নাম্বার ত্রিভুজ, এই দুটো 1 নাম্বার ত্রিভুজের মধ্যে কি কি? এদেরকে আমি সর্বসম প্রমাণ করব। লক্ষ্যটা বুঝে নাও, সর্বসম প্রমাণ করব। তাহলে এটা হচ্ছে বিওটা কি? বহিঃ সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান হয়ে গেল। এফ বিন্দুতে ওএফ এবং ডি বিন্দুতে ওডি, এরা দুজনেই লম্ব, মানে এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর একটা করে বাহু সাধারণ। তাহলে এই দুটো ত্রিভুজের কি হচ্ছে? দুটো করে কোণ সমান এবং একটা বাহু সাধারণ বা সমান। তার মানে এটা কোন নিয়ম অনুযায়ী বলতে পারি? ত্রিভুজ বিওডি, 1 নাম্বার হচ্ছে ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ, আর একটা ত্রিভুজ কি? ওটাও বড় হাতের হবে, এটা কেউ মনে করো না যেন ছোটো হাতের, লেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে ত্রিভুজ বিএফও। তাহলে এরা দুজনে কি হচ্ছে? সর্বসম। কোন যুক্তিতে হচ্ছে? এখানে কি যুক্তিতে করা হচ্ছে? দুটো অ্যাঙ্গেল এবং একটা বাহু সমান, এ এ এস, এই নিয়মে এটা সমান হয়ে গেল, সর্বসম হয়ে গেল। তাহলে যদি সর্বসম হয়, তাহলে এই যে কোণ দুটো সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এদের বিপরীত বাহুগুলো কি কি দেখো তো? সেটা হচ্ছে, এক হচ্ছে ওএফ, আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, ওএফ সমান কি হয়ে যাচ্ছে? ওডি, কারণ অনুরূপ বাহু। ওএফ সমান ওডি, এটা হচ্ছে অনুরূপ বাহু হয়ে গেল। একইভাবে আমি যদি চলে আসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, যদি চলে আসি অনুরূপভাবে প্রমাণ করতে পারবো, এদেরকে একইভাবে সর্বসম প্রমাণ করবে। কি পারবে তো নাকি? নিঃসন্দেহে পারবে। তাহলে আমরা কি বলবো? এখানে কি লিখতে পারবো? এখানে হয়ে যাবে ওই সমান হয়ে যাবে ওডি। তাহলে দেখতে পাচ্ছি একাধারে ওই সঙ্গে ওডি সমান হচ্ছে, আবার একাধারে ওএফ সমান হচ্ছে ওডি। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ওএফ আর ওই সমান। ব্যাপারটা কঠিন কিছু নয়। তাহলে ওএফ আর ওই সমান প্রমাণ হয়ে গেল। পুরোটা মুছে দিয়ে আমি নতুন করে আসছি। এবার এই দুটো ত্রিভুজ বেছে নাও, এ এফ ও। অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, ও এটা অতিভুজ। আর এটা আর একটা ত্রিভুজ এ ই ও, এটা সমকোণ এবং ও এটা হলো অতিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে অলরেডি আমি কি জেনে গেছি? আগের প্রমাণ অনুযায়ী ওই সমান হচ্ছে ওএফ। এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। আমরা জানি দুটো সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে গেলে অতিভুজ তো সমান হতেই হবে এবং সমকোণ সংলগ্ন একটা করে বাহু সমান হবে। সমকোণ সংলগ্ন একটা করে বাহু তো সমান হয়ে গেছে, আর অতিভুজ তো সমান, কারণ অতিভুজই তো ওদের মধ্যে কমন বা সাধারণ। তাহলে তো হয়ে গেল এই ত্রিভুজ দুটো সর্বসম। যদি এই ত্রিভুজ দুটো সর্বসম হয়, স্বাভাবিক কারণে এই দুটো কোণ কি কোণ হয়ে গেল?
সরি, এই দুটো কোণ হচ্ছে তোমার অনুরূপ কোণ এবং এরা সমান, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমি পুরো ব্যাপারটাকে একবার যদি সংক্ষিপ্ত করি, কি করব? প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো এবং সেখান থেকে বলবো ওএফ এর সঙ্গে ওডি সমান। তারপরে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো এবং সেখান থেকে দেখানো হবে যে তোমার ওডির সঙ্গে ওই সমান। তারপরে কি করছি, সেখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওই আর ওএফ সমান। এবার এই বড় ত্রিভুজ দুটোতে চলে এলাম, এ এফ ও এবং হচ্ছে তোমার এ ও এফ, এ ও ই, সরি, এদের দুজনের মধ্যে আবার সর্বসমতা প্রমাণ করে আমরা দেখিয়ে দিলাম যে এই কোণটা অনুরূপ কোণ, তাই এরা সমান। তো এইভাবে প্রমাণ করা যেতে পারে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বহিঃকোণের সমদ্বিখণ্ডক দ্বয় তৃতীয় কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের সঙ্গে সমবিন্দু হবে। এরা তিনজনের সমবিন্দু হবে বলে প্রমাণ করা যেতে পারে। আমরা আসছি এর পরেরটায়। দেখো এর পরেরটা কি বলা হয়েছে, তাহলে এখনো পর্যন্ত যেগুলো আমরা হাতে নাতে করে দেখলাম, জ্যামিতিক যুক্তি দিয়ে কাগজ কেটে কি কি করে দেখেছি দেখো। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, মানে এখান থেকে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি, পরিকেন্দ্র কি জেনেছি, পরিব্যাসার্ধ কি জেনেছি। এবার বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর লম্ব তিনটে সমবিন্দু, বড় ত্রিভুজ নতুন একটা ধরে করা হয়েছিল, এই এদের ছেদবিন্দুটার নাম লম্ববিন্দু বলে। এবার বলছে ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, এখান থেকে আমরা অন্তর্বৃত্ত আঁকা শিখবো ক্লাস 10-এতে, এটা তখন সম্পাদ্য হয়ে যাবে। এবার মধ্যমা তিনটের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখব। মধ্যমা তো জানি আমরা নাকি, এর আগে উপপাদ্যে করে এসেছি, এর আগের অধ্যায়ের উপপাদ্যে তোমরা এটা জানো নিশ্চয়ই, যখন ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করেছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে। মধ্যমা কাকে বলে? যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত কানেক্টিং যে রেখাটা, সেটাকে বলে মধ্যমা। এই ত্রিভুজ দুজনেরই ভূমির দৈর্ঘ্য একই এবং দুজনের উচ্চতা একই, উচ্চতা একটাই হবে, যার ফলে এদের ক্ষেত্রফল সমান। তার মানে কোনো ত্রিভুজের, যে কোনো ধরনের ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে কিসে বিভক্ত করে? দুটো সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে বিভক্ত করে। তো এখানে আমরা যে দেখলাম লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু হয়, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু হয়, আর কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু হয়। তাহলে আমরা কি মধ্যমার ক্ষেত্রেও অনুরূপ কাজ করতে পারি, কথাটা বলতে পারি বা সেই সিদ্ধান্ত নিতে পারি কি? দেখা যাক, আগে হাতে কলমে করে দেখি। তাহলে কি করব, প্রথমে কাগজের ওপর যে কোনো ধরনের একটা ত্রিভুজ এঁকে কাগজটা কেটে নিলাম, ভাঁজ করে এবি বাহুটাকে এ আর বি বিন্দু মিশিয়ে দিলাম, যে বিন্দুতে ভাঁজটা পড়লো ওটা হচ্ছে এবির মধ্যবিন্দু। এ আর সিকে মিশিয়ে দিলাম, যে বিন্দুতে ভাঁজটা পড়লো সেটা হচ্ছে এসির মধ্যবিন্দু। একইভাবে বি আর সিকে মিশিয়ে দেওয়া হলো, যেখানে ভাঁজ পড়লো সেটা হচ্ছে ই বিন্দু। তাহলে এর সাথে ই যোগ করে একটা মধ্যমা পাবো, বি এর সাথে ভাঁজের রেখাটাও দেখতে হবে, আঁকতে হবে না কিছু। বি থেকে এফ যোগ করে একটা মধ্যমা, আর সি থেকে ডি যোগ করে আর একটা মধ্যমা। তাই এই মধ্যমা তিনটে কোথা দিয়ে যাচ্ছে দেখেছি, একই বিন্দু দিয়ে। হাতে কলমে তো পেয়ে গেলাম, এবার আমাকে কি দিয়ে করতে হবে? জ্যামিতিক যুক্তি দিয়ে করতে হবে। দেখা যাক জ্যামিতিক যুক্তি দিয়ে আমরা কিভাবে বলি। সামনে একটা ত্রিভুজ আছে, দেখো এটা যে কোনো ধরনের ত্রিভুজ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমবাহু, বিষমবাহু, যে কোনো কারোর ক্ষেত্রে প্রযোজ্য। তো এর মধ্যমাত্রয় সমবিন্দু দেখাতে হবে, এই কাজটা করতে হবে। আমরা ঠিক আগের অনুকরণে করব। শুরুতেই যদি তিনটে মধ্যমা সমবিন্দু ধরে নিই, তাহলে আর প্রমাণটা করব কী করে? তো বলছে এখানে শুরুতে আমরা ধরে নেব যে যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে যে মধ্যমা পাওয়া যায়, যেমন এখানে আমাদের বলেছে কি বিই একটা মধ্যমা, এটা শুরুতেই ধরে নিয়েছি। আমাকে প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য বিষয় কি, মধ্যমাত্রয় সমবিন্দু, এইটুকু বলেছে। আমি প্রথমে ধরে নিচ্ছি এবিসি একটা ত্রিভুজ, যার এসি এবং এই বাহুর মধ্যবিন্দু, এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ। তাহলে সিএফ হলো একটা মধ্যমা, আর বিই হলো আর একটা মধ্যমা। কটা মধ্যমা ধরলাম? তিনটে না, দুটো ধরেছি।
এবং তারা পরস্পরকে কোথায় ছেদ করেছে বলে ধরে নিয়েছি, জি বিন্দুতে। আর এ আর জিটাকে যোগ করে বাড়িয়ে রেখেছি বিসি পর্যন্ত, যেটা বিসিকে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে। যদি আমি কোনোভাবে প্রমাণ করি ডি বিন্দুটা হলো বিসির মধ্যবিন্দু, মানে এডিটা হলো মধ্যমা, তাহলে ওরা সমবিন্দু হয়েই গেল। তাহলে আঁকা আছে, সমবিন্দু করে এঁকেছি। আমি দেখাবো শুধুমাত্র ডিটা হলো মধ্যবিন্দু বিসি বাহু। যদি দেখাই তাহলেই প্রমাণিত হয়ে গেল এডি সিএফ এবং বি মধ্যমাত্রায় সমবিন্দু। তো এর জন্য একটা ছোটো আঁকার বিষয় আছে, অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে শুরুতে আমরা কি করেছি, এডি পর্যন্ত আঁকা আছে। এবার বলছে এই এডি বাহুটাকে এইচ পর্যন্ত এমনভাবে বাড়াবো যাতে এই এজির দৈর্ঘ্য যা এজি সমান কি হয়ে যায়, জিএইচের দৈর্ঘ্য তাই হয়। এজির দৈর্ঘ্য আর জিএইচের দৈর্ঘ্য যেন সমান হয়, এইভাবে কিন্তু বাড়ানো হয়েছে। কাকে বাড়িয়েছি, এডিটাকে বাড়িয়েছি, এমনভাবে বাড়িয়েছি যাতে এজি সমান জিএইচ হয়। তাহলে হয়ে গেল আমার এটা অঙ্কন। এবার আমরা প্রমাণে যাব, আর তার সঙ্গে কি করব, বি বিন্দুর সঙ্গে এইচ বিন্দু আর সি বিন্দুর সঙ্গে এইচ বিন্দু যোগ করে দেবো। আর একবার প্রথম থেকে দেখে নিই। তাহলে ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু আমাকে প্রমাণ করতে হবে। এর জন্য আমি ধরে নিয়েছি এসি বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবং এই দুটো মধ্যমা বিই আর সি এফ পরস্পরকে কোথায় ছেদ করে রেখেছে, বিই আর সি এফ পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে রেখেছে, হয়েছে, সরি জি বিন্দুতে ছেদ করেছে। আমি কি করলাম, এজিটাকে বাড়িয়ে বিসি পর্যন্ত বাড়িয়ে রেখেছি, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। যদি আমি জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি যে ডিটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলেই তো প্রমাণ হয়ে গেল এডি বি সি এফ মধ্যমাত্রায় সমবিন্দু। তো দেখা যাক, তাহলে শুরু করছি। এর জন্য একটা অঙ্কন করেছি। এডিটাকে বর্ধিত করা হয়েছে এইচ পর্যন্ত এমনভাবে যাতে এজি সমান কি হয়ে যায়, জিএইচ হয়। এই শর্ত মেনটেন করে করেছি। এবং লাস্টে শুরু করার আগে অঙ্কনের আর একটা পার্ট করে নিয়েছি, বি এর সঙ্গে এইচ বিন্দু আর সি এর সঙ্গে এইচ বিন্দু যোগ করে দিয়েছি। তাহলে শুরু করা যাক। আমরা আসছি পরেরটায়, দেখো মানে এই উপপাদ্যের প্রমাণের বিষয়টা চলে আসছে। তাহলে এখানে কি করা হচ্ছে দেখো, যা যা শর্তগুলো সব বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা অলরেডি জানি এজি সমান হচ্ছে জিএইচ, এই শর্তটা ধরে যা বলা হয়েছে এটা আমার আছে মাথায়। আর এফ বিন্দুটা হচ্ছে এবির মধ্যবিন্দু, ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে ডিটা বিসির মধ্যবিন্দু। তো প্রথমে এই ত্রিভুজটার দিকে তাকাও, এ বি এইচ। যদি আমি এই ত্রিভুজের কথা বলি তাহলে এর দুটো বাহু এবি এবং এ এইচ, এদের মধ্যবিন্দু কোনটা কোনটা, এফ, এটা প্রদত্ত শর্ত অনুযায়ী, আর জিটা হচ্ছে অঙ্কন অনুযায়ী, কারণ এজির সমান করে জিএইচ করা হয়েছে, তার মানে অবশ্যই কী হবে, জিটা হচ্ছে এইচের মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশটা, দুটো মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ কী হবে, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। অনেক আগে আমরা শিখেছি, আমার এখানে সমান্তরাল হলেই হলো। তাহলে এফজিটা কী হয়ে যাবে, এফজিটা হচ্ছে প্যারালাল টু বিএইচ, কিন্তু এফজি হচ্ছে একটা কোন রেখার অংশ, সিএফ রেখার অংশ। তার মানে বলতেই হবে এফজি যদি প্যারালাল টু সিএইচ হয়, বিএইচ হয়, তার মানে ওর বাকি অংশটা অর্থাৎ জিসি, এই জিসিটাও কি হয়ে যাবে, জিসিটাও স্বাভাবিক কারণে প্যারালাল টু বিএইচ হবে। এতে আবার যুক্তির অসুবিধে কী আছে, হয়ে গেল। এবার চলে এসো উল্টো দিকের ত্রিভুজ। ত্রিভুজের নাম হচ্ছে এ এইচ সি। ভালো করে তাকিয়ে দেখো, এখানে দুটো বাহুর মধ্যবিন্দু তুমি চেনো, এক হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু ই, অঙ্কের প্রথমেই উপপাদ্যের প্রথমে দেওয়া ছিল, অঙ্কন অনুযায়ী আমরা পেয়েছি এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে এখানে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ হচ্ছে জিই, যা হচ্ছে তৃতীয় বাহু সিএইচ এর সমান্তরাল হবে। তাহলে এখন কি পাবো, জিই সমান্তরাল সিএইচ। আবার এই জিটা কার অংশ, বিই রেখার অংশ, তার মানে বিই রেখার অন্য অংশটা বিজি, সেটাও কিন্তু সিএইচ এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে একবার ভালো করে দেখো,
তোমার সামনে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, যে চতুর্ভুজের নাম হচ্ছে BHCG। তো এই চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল কীরকম? জিসি প্রপোর্শনাল, জিসি প্যারালাল টু বিএইচ। জিসি কোনটা? জিসি হচ্ছে এইটা প্যারালাল টু বিএইচ, আবার বিজি প্যারালাল টু কি হয়ে যাচ্ছে? সিএইচ। তাহলে আমি বলতে পারি কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল আমরা অনেক আগে শিখেছি, সেটা একটা সামান্তরিক। পুরোটা মুছে দিলাম। তাহলে কোনটা একটা সামান্তরিক? এটা একটা সামান্তরিক। যদি এটা সামান্তরিক হয় তাহলে তার কর্ণগুলো পরস্পরকে কিভাবে ছেদ করবে? সেই কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে বিসি একটা কর্ণ, জিএইচ একটা কর্ণ, কর্ণগুলো পরস্পরকে ছেদ মধ্যবিন্দুতে মানে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে বিসির মধ্যবিন্দু যেমন ডি, আবার জিএইচের মধ্যবিন্দুও কী হবে? ডি হবে। তো প্রমাণ হয়ে গেল তো, ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, মানে এডিটা হচ্ছে মধ্যমা, মানে মধ্যমাত্রায় সমবিন্দু। কাজ হয়ে গেল আমার। এর পাশাপাশি এখানে আর একটা ছোটো বিষয় আছে, সেটা আমরা পরের উপপাদ্যেই আসছি, পরের প্রয়োগেই আসছি। দেখো, এগুলো ছোট প্রশ্নে খুব কাজে লাগে, দেখতে থাকো। তো আমি আগের ছবি থেকে এটা বলছি। দেখো, আমরা অঙ্কন অনুযায়ী কি করেছি, এজির দৈর্ঘ্য যা হবে, এজির দৈর্ঘ্য যা হবে জিএইচের দৈর্ঘ্য তাই হবে। এজির দৈর্ঘ্য যা হবে জিএইচের দৈর্ঘ্য তাই হবে। আবার এটা একটা সামান্তরিক হয়ে যাওয়ার পরে, এটা একটা সামান্তরিক হয়ে যাওয়ার পরে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে জিএইচের মধ্যবিন্দু কোনটা? ডি। তার মানে যদি জিডিটা এক্স হয় তাহলে জিএইচটাও কত দৈর্ঘ্য হবে? ভুল বললাম, জিডিটা যদি এক্স হয়, জিডিটা যদি এক্স হয় তাহলে ডিএইচটাও কত হয়ে গেল? এক্স হলো। কিন্তু অঙ্কন অনুযায়ী তোমাদের কি শেখানো হয়েছে বলো তো? এজির সমান করে কাকে আঁকা হয়েছে? জিএইচকে। জিডি যদি এক্স হয়, ডিএইচ যদি এক্স হয়, তাহলে জিএইচ কত হবে? নিজেরা বলো বুদ্ধি করে, স্বাভাবিক কারণে 2x হবে। তার মানে এজির মানটাও 2x হলো। তাহলে এইচ কতটা হলো? এইচ হয়ে গেল কত হবে? এইচটা কত পাবো বলছে? দেখো তাহলে এজির মানটা কত? এইচ না, সরি, আমার এইচ দরকার নেই, আমার মধ্যমা দরকার। তার মানে এডির দৈর্ঘ্যটা কত হবে? এডির মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা এজি রয়েছে আর একটা জিডি আছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মানে সংখ্যা দিয়ে। এজির মান 2x, জিডির মান x। ও, তার মানে গোটা এডির দৈর্ঘ্যটা হচ্ছে 3x। তার মানে গোটা মধ্যমার দৈর্ঘ্যটা হচ্ছে 3x। সেটা জি বিন্দুতে কী অনুপাতে বিভক্ত হয়েছে? কেন? এজি সমান হচ্ছে 2x, তার মানে এজিটা কত হয়ে যাচ্ছে? এজিটা হচ্ছে 3/2। কার 3/2? এডির। হিসেব করে দেখো না, এডির জায়গায় কত বসিয়ে দেবে? 3x বসিয়ে দাও, কাটাকুটি করে কত পেয়ে গেলাম? এজির মান 2x পেয়ে গেলাম। আবার জিডিটা কত হচ্ছে? জিডিটা হয়ে যাচ্ছে তোমার এডির 3/1, মানে এডির 1/3, AD/3। তাহলে আমরা কি দেখতে পেলাম? জি বিন্দুতে মধ্যমা কি অনুপাতে বিভক্ত হয়? 2:1 অনুপাতে। তাহলে এটা জি বিন্দু, এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে এটা যদি দুভাগ হয়, এটা তাহলে 1 ভাগ হবে। প্রতিটা মধ্যমার এই অংশটা হচ্ছে 2 ভাগ আর নিচের অংশটা 1 ভাগ। এটা আমাদের মাথায় বসিয়ে নিতে হবে, প্রচুর ছোট প্রশ্ন থাকে। এটা 2 একক হলে এইটুকু কত হবে? 1 একক। অনুরূপভাবে প্রত্যেক ক্ষেত্রে তাই, এটা যদি 2 একক হয়, এটা তাহলে 1 একক। এইভাবে ব্যাপারটা হবে। তার মানে মধ্যমাত্রায় সমবিন্দু, তাহলে মধ্যমাগুলো যে বিন্দুতে একে অপরকে ক্রস করে, সেই বিন্দুতে প্রত্যেকটা মধ্যমা কী অনুপাতে বিভক্ত হয়? আমরা কি শিখলাম? 2:1 অনুপাতে বিভক্ত হয়। এটা ছোট প্রশ্নের জন্য খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু এই পুরো বিষয়টা বোঝানো আছে, দেখবে। আমরা আরেকটা বিষয়ে যাব। দেখো কি বলা হয়েছে, দেখো এই ছবিতে, যে এখানে একটা যে কোনো ধরনের ত্রিভুজের, এটা বি বিন্দু, যে কোনো ধরনের ত্রিভুজের দুটো মধ্যমা সমান, মানে এই বি মধ্যমার দৈর্ঘ্য যা,
সিএফ মধ্যমার দৈর্ঘ্য তাই, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এটাও বইয়ের প্রয়োগের একটা অংশ, ভালো করে বুঝে দেখো, বলে যাচ্ছে। তাহলে কি বলছে, একটা ত্রিভুজের, এটা কি ধরনের ত্রিভুজ আমি জানি না প্রথমে, এটা যে কোনো ধরনের ত্রিভুজ এঁকেছি, যেহেতু আমাকে সমদ্বিবাহু প্রমাণ করতে হবে তাই সমদ্বিবাহু ধরেই আঁকবো। তো বলছে যে আমি একটা, এখানে ত্রিভুজ আছে, এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের মধ্যমা দুটো দৈর্ঘ্য সমান, মানে বির সঙ্গে সিএফ এর দৈর্ঘ্য সমান। তো প্রমাণ করতে হবে তোমাকে কি, প্রমাণ করতে হবে হচ্ছে ত্রিভুজটা সমদ্বিবাহু, মানে এখানে এবি আর এসি বাহু দুটো দৈর্ঘ্য সমান হবে। কি করে করা যায় দেখো, এক এক করে বলে যাচ্ছি। তাহলে আমার প্রদত্ত শর্তের মধ্যে কি দেওয়া আছে, দুটো মধ্যমা সমান। তাহলে দুটো মধ্যমা সমান মানে হয়ে যাচ্ছে বিই, এটা সমান হয়ে যাচ্ছে কি লিখতে পারি, বিই সমান কি লিখতে পারি, সিএফ। ঠিক আছে কি না, বিই সমান সিএফ যদি হয়, তাহলে 2/3 বি, দুদিকে আমি 2/3 দিয়ে 2/3 দিয়ে গুণ করে দিচ্ছি, 2/3 অফ বিই, এটাও কি হয়ে যাবে 2/3 অফ সিএফ। 2/3 দিয়ে গুণ করা হয়েছে দুটো উভয় পক্ষকে, তাই তো। তার মানে এই দুটো সমান হবে। কিন্তু আমরা আগে শিখে এলাম বিইর 3 ভাগের 2 ভাগ মানে কি, বিইর 3 ভাগের 2 ভাগ মানে হচ্ছে বিজি। তার মানে এখান থেকে কি শিখলাম, এটা 1 নাম্বার শর্ত। এখান থেকে শেখা গেল বিজির সঙ্গে কে সমান হয়ে যাচ্ছে, সিজি। আবার যদি 1 নাম্বার শর্তের দিকে তাকাই এবং দুটো দিককে 1/3 দিয়ে গুণ করে দিই, তার মানে 1/3 বিই সমান হয়ে যাবে কি 1/3 সিএফ। দেখো খেয়াল করো, তার মানে আমি বলতে পারি কি, একটু আগে যেটা শিখে এলাম, বির 1/3 মানে কি, বির 1/3 মানে হচ্ছে জিই, তার মানে জিই সমান হয়ে যাবে কি এফজি। এটা ইজি লিখি, সুবিধে হবে, এটা মিল থাকবে। তার মানে একটা অদ্ভুত ব্যাপার দেখো, যদি মধ্যমাগুলো সমান হয় তাহলে মধ্যমাগুলোর 3 ভাগের 2 ভাগ সমান হবে, মানে বিজি সমান সিজি হবে। আবার 3 ভাগের 1 ভাগগুলোও সমান হবে, ইজি সমান এফজি হবে। এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। তাহলে আমি যদি এখন এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাই, যদি চাই, তাহলে কি করে প্রমাণ করব, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এইসবে আমাদের করা আছে, এটার সঙ্গে এটা সমান, এবং এই দুটো কোণ কি, বিপ্রতীপ কোণ। হয়ে গেল, এস এ এস নিয়ম দিয়ে প্রমাণ হয়ে গেল যে এটা সর্বসম ত্রিভুজ। যদি সর্বসম ত্রিভুজ হয়, যে দুটো কোণ বিপ্রতীপ কোণ হিসেবে সমান হয়েছে তাদের বিপরীত বাহু দুটোও সমান হবে, অর্থাৎ এইটা আর এটা অনুরূপ বাহু এবং এরা সমান। তাহলে কি দাঁড়ালো, বিএফ সমান দাঁড়ালো, কি পেলাম, বিএফ ইকুয়াল টু হচ্ছে কি দাঁড়ালো, সিই। কিন্তু তোমরা তো ভুলে গেলে হবে না, মধ্যমা মানে কি, এফ বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, ই বিন্দুটা হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে আমি বিএফ সমান যদি সিই লিখি, তার মানে আমি লিখতেই পারি 2BF সমান 2C। কিন্তু 2BF মানে কি, এবি, আর 2C মানে কি, এসি। প্রমাণ হয়ে গেল ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক কি না। তাহলে আমরা এর পরের আর একটা সম্পর্কে আসবো, আগেটা বুঝে দেখো, বলছি তারপরে। এটাও একটা গুরুত্বপূর্ণ এক্সট্রা উপপাদ্য এবং ছোট প্রশ্নে কাজে লাগে। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বাকিগুলো বার করতে বলে। কিন্তু এটা করার আগে আমাকে ভুলে গেলে চলবে না, যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে কিসে বিভক্ত করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এটা আমরা আগে প্রমাণ করে ফেলেছি ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করতে গিয়ে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট কিসে বিভক্ত করে, দুটো ত্রিভুজে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হতে বাধ্য। অত্যন্ত সহজভাবে প্রমাণ করা যায়। তো এখানে বলে দিয়েছে দেখো, এবিসি হচ্ছে একটা যে কোনো ধরনের ত্রিভুজ, যে কোনো ধরনের ত্রিভুজ যার 3টে মধ্যমা আছে বিই, এডি এবং সিএফ, যারা পরস্পরকে জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তার মানে পরিষ্কার বলা হয়েই গেল, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এটা আমার বলাই আছে।
প্রমাণ করতে হবে কি, দুটো বিষয় প্রমাণ করতে হবে, এটা একটা, এটা আর একটা। তাহলে দেখা যাক আমরা প্রমাণটা কী করে এগোতে পারি, কী করে বিষয়টা করা যেতে পারে। প্রথমে দেখো, ত্রিভুজ এবিসি যদি বড় ত্রিভুজের কথা বলি, তার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, বড় ত্রিভুজটাকে দুটুকরো করা হয়েছে, তার একটা মধ্যমাকে, ত্রিভুজ এবিসি এর একটা মধ্যমা আছে ত্রিভুজ এবিসি, তার যে কোনো একটা মধ্যমা, যদি আমি এডি মধ্যমার কথা বলি, তাহলে এডি মধ্যমা কী করেছে, ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে দিয়েছে। সেটা কি কি, ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজ এবিডি ক্ষেত্রফল যা পাবো, ত্রিভুজ এডিসির ক্ষেত্রফলও তাই পাবো। এই সমান চিহ্ন দেওয়া মানে ক্ষেত্রফল সমান, সর্বসম এটা বলা হচ্ছে না, কিন্তু এডিসির ক্ষেত্রফলও সমান হয়েছে। আবার দেখো, যদি এইভাবে আমরা দেখি যে ত্রিভুজ বিজিসি, ত্রিভুজ বিজিসি তারও তো মধ্যমা কোনটা, জিডি, তাহলে তার ক্ষেত্রে আমরা একইভাবে লিখতে পারি কি, উপরেরটা 1 নম্বর শর্ত, তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, জিডি মধ্যমা তাকে কী করেছে, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে, মানে ত্রিভুজ বিজিডির ক্ষেত্রফল যা হবে, কার ক্ষেত্রফল তার সঙ্গে সমান হয়ে যাবে, ত্রিভুজ জিডিসির ক্ষেত্রফল তার সঙ্গে সমান হয়ে যাবে। এবার ভাবো তো একবার, 1 আর 2 নম্বর সমীকরণের দিকে তাকাও, যদি আমি এবিডি থেকে, ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল থেকে বিজিডির ক্ষেত্রফল বাদ দিই, মানে এবিডি মানে কোনটা, এই পুরোটা, তার থেকে বাদ দিয়ে দিচ্ছি কোনটা, বিজিডি, কোনটা পুরো রইল, মানে 1 নম্বর দুটো সমীকরণে বাঁ দিকগুলো আর ডান দিকগুলো বিয়োগ করে দিলাম, তার মানে এবিডির ক্ষেত্রফল থেকে বিজিডি বিয়োগ করা যা হবে, এডিসির ক্ষেত্রফল থেকে জিডিসি বিয়োগ করা তাই হবে। কেন, কারণ এবিডির ক্ষেত্রফল সমান এডিসির ক্ষেত্রফল, আবার বিজিডির ক্ষেত্রফল সমান হচ্ছে জিডিসির ক্ষেত্রফল, কিন্তু এই বিয়োগফলটা কি বোঝায়, এই বিয়োগফলটা বোঝায় ত্রিভুজ এবিজির ক্ষেত্রফলকে বোঝায়, খেয়াল করে দেখো। আর ওটা কাকে বোঝাচ্ছে, ওটা হচ্ছে তোমার ত্রিভুজ কাকে বোঝাচ্ছে, এডিসি থেকে বাদ দিয়ে দিচ্ছি, এডিসি, এই পুরোটা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কাকে, এই পুরোটা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে নিচের জিডিসি, তাহলে পড়ে রইল কি, ত্রিভুজ এজিসি পড়ে রইল। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ঠিক আছে কি না। তাহলে আমি কি দেখাতে পারি বলো তো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে সমান। অনুরূপভাবে যদি অন্য কোনো আমরা মধ্যমা ধরে নিই, আমরা এখানে এডি মধ্যমা ধরেছি, অন্য কোনো মধ্যমা ধরে নিলে কি পাবো, দেখো অন্য কোনো মধ্যমা ধরে নিলে পাওয়া যাবে যে, যেমন আমরা এখানে পেলাম এ বি জি, এটার সঙ্গে কে সমান হয়ে গেছে, এ জি সি। আবার অন্য কোনো মধ্যমা ধরলে আমরা কি পাবো, এ বিজির সঙ্গে দেখতে পাবো কে সমান হয়ে গেছে, এ বিজির সঙ্গে হয়তো সমান হয়ে যাবে বিজিসি, কখন, যদি বিটাকে মধ্যমা ধরি। তার মানে এইভাবে বলতে পারি গোটা ত্রিভুজটা আসলে 3টে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত। বিজিসির সঙ্গে কে সমান প্রথমে প্রমাণ করেছি, এবিজি, তারপরে প্রথমে না পরে, তার আগে প্রমাণ করেছি এবিজির সঙ্গে কে সমান, এবিজির সঙ্গে এইটা সমান। তার মানে এই যে মোটা কালিগুলো দিয়ে যে বর্ডার লাইন দিয়ে 3টে ত্রিভুজে বিভক্ত করেছি, এজিসি, এজিবি আর হচ্ছে বিজি সি, এরা হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তার মানে আমি বলতেই পারি গোটা ত্রিভুজ যে কোনো এদের মধ্যে যে কোনো একজন, মানে ত্রিভুজ জিবিসি বা বিজিসি যাই বলে, বিজিসি নয় জিবিসি বলাটাই ঠিক, তাহলে ত্রিভুজ জিবিসি এরা কার কার সঙ্গে সমান, এই জিবিসির মান যা হবে এর মানটাও তাই হবে, আর এর মানটাও তাই হবে। 3টে ত্রিভুজের ক্ষেত্রফল পুরোপুরি সমান, তার মানে গোটা ত্রিভুজ, বড় ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল একার যা হবে ওদের ক্ষেত্রফল তার 1/3 হবে, কারণ এবিসিটা সমান মানের 3টে ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, সমান ক্ষেত্রফলযুক্ত 3টে ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। তাহলে অনায়াসেই প্রমাণ করতে পারি জিবিসিটা হচ্ছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের 1/3।
এবার ঘুরিয়ে দেখো, এখানে প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার দেখো জিবিসি থেকে জিবিডি বলছে, জিবিডি মানে হচ্ছে এইটা, বলছে গোটা জিবিসি মানে হচ্ছে এই পুরোটা, যার মধ্যমা আছে জিডি, সে আবার ওই জিবিসিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ জিবিডি এটা হচ্ছে আসলে কার ক্ষেত্রফলের অর্ধেক? ত্রিভুজ জিবিসির। কিন্তু এই সবে যে প্রমাণ করলাম জিবিসি সমান 1/3 এবিসি, বসিয়ে দেওয়া বেরিয়ে গেল 1/6 অফ এবিসি। তার মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের 6/1 হবে এরকম যে কোনো একটা ত্রিভুজ, আর এই রকম যে কোনো একটা ত্রিভুজ হবে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের 1/3। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য হিসেবে দেখা হয়, দেখবে। তো এই পর্যন্তই আজকে রাখবো, অনুশীলনী আমরা পরের দিন করব। ঠিক আছে, শনিবার এই অধ্যায় আমরা শেষ করব। রাখছি তাহলে।